বিয়েটা তোকে এমনি এমনি দিচ্ছি না মা। দেখবি শিবু খুব ভালো ছেলে। একটা মেয়ের সুখী হওয়ার জন্য এমন পরিশ্রমী আর সৎ ছেলেই তো আদর্শ। টাকা পয়সা থাকলে কি আর মানুষ সুখী হয়? মানুষের সুখী হওয়ার জন্য মনুষ্যত্বের দরকার। বাবা, তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। কি করেছি আমি তোর সাথে? তুমি জেনে শুনে আমাকে একটা গরিব ছোটলোক ছেলের হাতে তুলে ঠকিয়ে দিলে। যত যাই হোক, আমি কখনো এই ঘরে থাকবো না। আমি এক্ষুনি চলে যাব। আহা, তুমি এটা কি করছো? তুমি একটু বোঝবার চেষ্টা করো, শান্ত হও। না, আমি শান্ত হব না। তুমি আমাকে কিছুতেই ধরে রাখতে পারবে না। তুই শান্ত হ মা, এক্ষুনি একটা কাণ্ড ঘটে যাবে না হলে। যা হবে সেটা তোমরা বুঝবে। বাবা গো, লেগে গেল গো, আমার কপাল ফেটে গেল। ওগো ওগো, ওকে তোমরা ধরে তোলো। আমার মেয়েটার এমন দিনে এমন কাণ্ড হয়ে গেল, ধরে তোলো। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। দেখলে তো তোর জেদের পরিণতি কি হলো? এখন থেকে এটাই তোর সংসার, এর বাইরে আর তোর কোনো গতি নেই। কি হয়েছে বিট্টু? তুই এরকম দৌড়ে দৌড়ে এদিকে গেছিস কেন এই সময়? কি হয়েছে কি? তোমরা শুনেছ ওই নিরঞ্জন কাকার মেয়ে মানে ওই মালার সাথে কি হয়েছে? কি বলছিস কি বিট্টু? কি হয়েছে ওর সাথে? আরে অত বড় লোক বাড়ির মেয়ে শিবুর ঘরের বউ হয়ে এসেছে গো। তাই নিয়ে কি কাণ্ড চারিদিকে। মেয়েটা তো বিয়ে করতেই চায় না, শেষ পর্যন্ত জোর করে বিয়ে দিতে গিয়ে মেয়েটার মাথা ফেটে গেছে। হায় 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 হায়, কি কাণ্ড কি কাণ্ড! এমন অনাসৃষ্টি কাণ্ড কোনোদিন কোথাও শুনিনি বাবা। আরে এখন তাহলে সবাই বলবে আধ কপালি নতুন বউ। হায় রে, বড়লোক ঘরের মেয়েটাকে ওপরওয়ালা কি শাস্তি না দিলে না! সেই জন্যই তো বলছি কাকা, এমন কাণ্ড দুনিয়ায় কোথাও হয়েছে কখনো? শুনেছি মেয়েটা নাকি খুব বদমাইশ। এমন ঝগড়ুটে মেয়ে শিবুদের সংসারে এসে কি করবে কি জানি। গরিব করে এলো, এখন কপালেও তার ওই কাটা আর ফাটা দাগ নিয়ে নিজের জেদটা অন্তত শুধরে নিতে পারলে সুখী হবে। তা তো মনে হয় না। ওই মেয়ের লক্ষণ এমনিতেই ভালো নয়। কই টাকা এনেছো? টাকা দাও তাড়াতাড়ি। এই নাও গো, আজকে বেশি হয়নি, এটুকুই আনতে পেরেছি। লজ্জা করে না তোমার? এই কটা টাকা এনে আবার আমার হাতে দিচ্ছ? এই টাকাগুলো দিয়ে আমি মুখে মাখার ক্রিম কিনবো? আর তোমাদের এখানে গ্রামের দোকানই বা কোথায়? শহর থেকে এনে দেবে আমাকে, তার মুরদ আছে তোমার? আহা বৌমা, ছেলেটা সবে বাড়িতে এলো, এখন এরকম ঝামেলা না করলেই নয়। আহা, এখন ঝামেলা করো না। দুপুর বেলায় রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেওয়া হোক সবাই মিলে। কি খেতে দেবে তোমরা আমাকে? ওই ডাল ভাত? তোমরা জানো আমি কি দিয়ে খাবার খেয়ে এসেছি এতকাল? এসব খাবারের তো নামও শোনোনি তোমরা। মালা, তুমি যা চাও সব হবে, শুধু একটু ধৈর্য ধরো কয়েকটা দিন। শিবু ঠিক বলেছে বৌমা, সবকিছুই তো মানিয়ে নিতে হয় বলো। এখানে সবাই তোমাকে নিজের মেয়ের মতোই রাখবে, সবাই তোমাকে ভালোবাসে, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস বিশ্বাস করে থাকবো তোমাদের এই গোয়াল ঘরের মতো বাড়িতে আমি? আমার বাবার বাড়িতে তো আমার নিজের জন্য একটা গাড়ি ছিল, তোমরা তো সেসব স্বপ্নেও ভাবতে পারো না। আমি কি এই ভ্যানে উঠে ঘুরবো? আর তাছাড়া আমার কপালের অবস্থাটা কি হয়েছে দেখেছো? এটা সব হয়েছে তোমাদের জন্য। তুমি যদি তখন এরকম টানাটানি না করতে তাহলে তো ওটা হতো না। বৌমা, আমি গ্রামের কবিরাজকে বলে চিকিৎসার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমাদের গ্রামের চিকিৎসক খুব ভালো জড়িবুটির ওষুধ দেন, তোমার কপালে একদম দাগ থাকবে না। কোথায় আমার জন্য শহরের বড় বড় ডাক্তার আসতো, আর কোথায় এই গ্রামের অশিক্ষিত কবিরাজের দল! ছি ছি। তুমি খাবার বারো, আমি ততক্ষণে হাত মুখটা ধুয়ে ফেলি। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। তুমিও এসো বৌমা, একসাথে সবাই আনন্দ করে খাওয়া হবে। কি হয়েছে তোমার? তুমি এরকম জিনিসপত্র ছুঁড়ে ফেলছো কেন? কোনো কারণে কি আমরা কোনো ভুল করে ফেলেছি? আহা, এমন ভর দুপুরে কি এমন কাণ্ড করে বৌমা? কি করেছো সেটা বলে দিতে হবে? এমনিতেই তো আমার জীবন জ্বালিয়ে খেয়ে নিয়েছো, আর এই নোংরা কাপড় জামা এইসব থাকবে না। শহরে গিয়ে এক্ষুনি নিজেদের জন্য ভালো জামা কাপড় কিনে আনবে। আমি এসব নোংরা মানুষদের সঙ্গে থাকতে পারবো না। জিনিসগুলো নোংরা নয় মালা, আমরা গরিব তো তাই আমাদের জামা কাপড় অমন দেখতে লাগে। বৌমা, আমি তো বলেছি এভাবে অশান্তি করলে কি সংসার টিকবে?
আমাদের এতদিনের সংসার ভেঙে যাবে, তার থেকে বরং একটু ধৈর্য ধরো। আমরা সবাই আনন্দ করে একসাথে থাকবো। সংসার ভেঙে গেলে কেউ সুখী হবে না। তোমাদের সংসার থাকলো কি ভাঙলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এমন কি বলে, এখন থেকে এটা তোমারও সংসার। সংসার যখন, তখন ওরকম অখাদ্য খেতে দাও কেন আমাকে? রান্নায় একটু ভালো করে নুন দিতে পারো না? আবার মুখে বড় বড় কথা। দেখো, একটু সবার সাথে শান্তভাবে মেলামেশা করো। এ বাড়িতে সবাই তোমার গুরুজন। হ্যাঁ, এইভাবে চললে সংসার কখনোই এক থাকবে না, আর সংসারকে ভেঙে যেতে আমি দেব না। আমাদের অনেক কষ্ট করে গড়ে তোলা এই গরিব জীবন আর এই গরিব সংসার, তুমি এসে এরকম ঝগড়া ঝামেলা করছো, গ্রামে আমাদের নাম খারাপ হচ্ছে। আমি ভ্যান চালিয়ে খেতে পারি, কিন্তু কোনো দিন আমরা কারোর সাথে ঝামেলা করিনি। এখন সবাই গ্রামে বলে বেড়াচ্ছে যে তোমার কপালেও দাগ, মানে তোমার মনেও দাগ আছে, আর সেই জন্যই তুমি এমন করছো। তোমাদের সাহস কি করে হয় আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার? গ্রামের লোক কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা করার আমি সেটাই করব। দূর হয়ে যাও, দূর হয়ে যাও তোমরা আমার চোখের সামনে থেকে। মা, তোমরা কেউ বাড়িতে আছো? এ অসহায় ভিখিরিকে এক মুঠো ভিক্ষে দাও মা, ওপরওয়ালা তোমাদের মঙ্গল করবেন। তোমরা আসো কোথা থেকে বলো তো আমাদেরকে বিরক্ত করতে? সারাদিন দেখছি 4টে করে ভিখারি আসে। কালকেও একটা ভিখারিকে ভিক্ষা দিয়েছি, আবার আজকেও তুমি এসেছো। যাও বলছি এখান থেকে। আহা, কি করছো তুমি? সাধু মানুষকে কি এরকম করে অপমান করতে আছে? আপনি ভেতরে আসুন বাবা। হ্যাঁ, গৃহস্থের বাড়িতে পায়ের ধুলো দিন। আমি অনেক দিন কিছু খাবার খাইনি, বড় খিদে পেয়েছে। আমাকে কি একটু খাবার দেবে? কেন, গত রাতে খেতে খেতে পারো না নাকি? তোমাকে বললাম না তুমি এরকম করে কথা বলো না। আপনি আসুন বাবা, ভেতরে আসুন, আমরা খেতে দিচ্ছি। কিছু বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এরকম ভাবে অবাক হয়ে চারিদিকে দেখছেন, তাই বলছি আমরা। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমাদের এই ঘরে খুব অশান্তির আগুন জ্বলছে। মনে হচ্ছে এই ঘরের উপর কোনো শয়তান ভূতের ছায়া আছে। সে ভূত খুব দুষ্ট এবং অহংকারী। কি হলো, আপনি আবার আমাকে কিছু বলতে চান নাকি? এটাই বলতে চাইছে, সে ভূতটাই তোমার কপালের এরকম দাগ ফেলেছে। তাকে শায়েস্তা না করতে পারলে তোমাদের সংসার তছনছ হয়ে যাবে। আমাদের বাড়িতে ভূত? কি বলছেন কি বাবা? সবই ওপরওয়ালার কৃপা, এই জন্য আপনি এসেছেন। আমরাও ভাবছিলাম যে কোনোদিন তো আমাদের সংসার এরকম ঝামেলা ছিল না, হঠাৎ করে ঝামেলা শুরু হলো কি করে? আপনি দয়া করে আমাদের সংসারকে আগের মতো করে দিন বাবা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমাকে একটু বসতে দাও। ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিচ্ছি। তবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই ভূত না ছাড়ালে তোমাদের সংসার নষ্ট হয়ে যাবে। আমি আর একটা খবর শুনেছি। আবার কি শুনেছেন আপনি? আমি জানতে পেরেছি যে মেয়েটার বাবাও নিরুদ্দেশ হয়ে গেছে, আর সব হয়েছে ওই ভূতের জন্য। কি বলছেন কি আপনি? সব ঠিক হয়ে যাবে তো সাধু বাবা? দয়া করে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। হ্যাঁ, আমরা আপনার কাছে আর কিছুই চাই না। শুনেছো তোমরা কি হয়েছে? আবার কি খবর এনেছিস তুই? তোমাদের ওই আধ কপালি নতুন বইয়ের উপর ভূতের ছায়া পড়েছে, সেই জন্য ওদের বাড়িতে এক সাধু বাবা এসেছে। তুই কি করে জানলি? সব খবর কি তোর কাছে আগে আসে নাকি? আমি তো দেখে এলাম গো। আমি লুকিয়ে লুকিয়ে কালকে বিকেলে দেখেছি ওই সাধু বাবা সব কথা বলছে ওদেরকে। ওদের সংসার নাকি ভেঙে যেতে পারে। হায় হায় হায়, তাহলে আমাদের গ্রামের ওপরেও তো সর্বনাশের ছায়া নেমে আসতে পারে, ওরকম একটা মেয়ে গ্রামেতে থাকলে। আহা, তোমরা একটু থামো। তুই ভালো করে বল তো কি হয়েছে। সাধু বাবা বলেছে শ্মশানে এক সাধনা করতে হবে সেই ভূত তাড়াতে, আর না হলে ওদের সংসারে যেরকম অশান্তি হচ্ছে সেরকম অশান্তি সারা গ্রামে ছড়িয়ে পড়বে। মেয়েটার বাবাও নাকি বাড়ি ছেড়ে চলে গেছে, সব ওই ভূতের জন্য হচ্ছে। ওরে বাবা, শুনেই তো আমাদের ভয় করছে। না, সাধু বাবা যদি এর একটা বিহিত করতে না পারে, তাহলে ওই মেয়েকে কিছুতেই গ্রামে রাখা যাবে না। তাহলে কি মেয়ের সাথে পুরো পরিবারটা কি তাড়িয়ে দেওয়া হবে নাকি? ওদের পরিবারে তো আর কোনো দোষ নেই। কিন্তু আমাদের গ্রামকে বাঁচাতে গেলে যেটা যার ভালো সেটাই করতে হবে কাকা। একটা পরিবারের জন্য যদি গোটা গ্রাম বেঁচে যায়, তাহলে আমাদের ওদের সাথে তাই করতে হবে। হ্যাঁ,
আমাদের সেটাই মত, আমরাও চাই এরকমই কিছু একটা হোক। ঠিক আছে, তোমরা আপাতত শান্ত হয়ে থাকো। আগে দেখা যাক সাধু বাবা কি করতে পারে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। দরকার হলে সবাই মিলে আমরা গিয়ে ওদেরকে জানিয়ে দেব যে এরকম অপয়া লোকেদের এই গ্রামে স্থান কখনোই হতে পারে না। একদম ঠিক কথা। শান্ত হও, শান্ত হও। তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই মেয়ে, তুমি এই গোল দাগের মধ্যে বসে থাকবে। বসো বলছি। না, আমাকে ছেড়ে দাও বলছি আমাকে। তোমরা ওকে ধরে বসাও এখানে। যদি ও স্বাভাবিক হতো তাহলে খুব সহজেই বসে পড়তো। এখন বুঝতে পারছো তো ও স্বাভাবিক নয়। তুমি একটু বোঝবার চেষ্টা করো। আমাদের পরিবার আর তাছাড়া তোমার নিজের বাবার ফিরে আসাও নির্ভর করছে এই সাধু বাবার হাতে। হ্যাঁ বৌমা, তোমাকে বসতেই হবে, সাহায্য করতে হবে বাবাকে। এই ভূত কে আছে শরীরের ভেতরে, বেরিয়ে আয়, নাহলে আমি তোকে পুড়িয়ে ছাই করে ফেলবো। বেরিয়ে আয় বলছি। এবারে কি করবে রে সাধু বাবা? বৌমাকে মারবে নাকি? বেরিয়ে আয়, বাঁচতে পারবি না তুই ভেতরে লুকিয়ে থেকে। মরে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে মারছো কেন? আমি আমার বাবাকে সব বলে দেব। তুমি এরকম করো না মালা, একটু সহ্য করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কোন বাবাকে বলবি তুই? তোর বাবাকেও তোর ভেতরে লুকিয়ে থাকা এই ভূতেই খেয়ে ফেলেছে। আমি এখন ওই ভূতের শাস্তি দেব। ছেড়ে দাও আমাকে। ওগো ছেড়ে দাও বলছি। তোমাদের দুটি পায়ে পড়ি। সাধু বাবার কত ক্ষমতা! আমাদের বৌমাকে এমন করে কেউ কখনো কাঁদতে দেখেনি। ওর জেদ মনে হচ্ছে সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর ভিতরে যে ভূত লুকিয়েছিল সেটাই তার আদর্শ প্রমাণ। বল তুই, সব সত্যি স্বীকার কর, না হলে তোর কপালে আরো দুঃখ আছে। মেরো না, আমি তোমার দুটি পায়ে পড়ছি। আমাকে এরকম ভাবে মেরো না। ছেড়ে দাও আমাকে। ছাড়ুন বাবা, আমাকে ছাড়ুন। আমি ভালো হয়ে যাব। এরপর থেকে আমি ভালো হয়ে যাব। আমি আর কখনো ঝগড়া করব না, ঝামেলা করব না, দুষ্টুমি করব না। আমি সব বুঝতে পেরেছি। আমার ভূত এখন থেকে আর কখনো কোনো খারাপ কাজ করবে না। দেখেছো সাধু বাবা কেমন মালাকে বাগে এনে ফেললো? আসলে সাধু বাবা ও পোড়লার আশীর্বাদের মতো আমাদের সংসারে এসে পড়েছেন। এবারে দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? দেখ দেখ, বৌমা সাধু বাবার পায়ে ধরছে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। সত্যি তুই নিজেকে শুধরে নিবি, সবার কথা শুনবি? হ্যাঁ, বলছি তো শুনবো। আমি আমার শাশুড়ি, বড় দাদা, বাড়ির সবার কথা শুনবো। ভালো বউয়ের মতো বাঁচবো। সাধু বাবা, এবারে সব ভালো হয়ে যাবে তো? তার জন্য একটা কাজ করতে হবে তোমাদের। কি কাজ বাবা? আপনি যা বলবেন আমরা তাই করব। এইগুলো নিয়ে কি করব বাবা? এই ঝাঁটা দুটো তুমি রাখো। যদি কখনো দেখো তোমার বউয়ের ভূত আবার ফিরে এসেছে, তখন এগুলো দিয়েই আমি যেমন ভাবে ভূত ছাড়ালাম, তোমরাও সেইভাবে ভূত ছাড়াবে। ওর ভেতরের ভূত ভয় পায় এই ঝাঁটাকে। আমার শিক্ষা হয়েছে বাবা, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। ঠিক আছে, এগুলো আমি যত্ন করে আমার কাছেই রাখবো। চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক। আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। এ কি মালা, তুমি এটা কি করছো? আহা, আমাকে করতে দাও এইটুকু। এই ভ্যানটার জন্যই আমাদের সংসারে ভাত জোটে, আর এটাকে একটু যত্ন না নিলে কি হয়? কিন্তু তাই বলে তুমি এমনটা করছো? করছি নয়, করে ফেলেছি। তুমি আজ তাড়াতাড়ি দুপুরবেলায় বাড়ি ফিরবে। আমি মায়ের সাথে রান্নাঘরে যাব। দুপুরবেলায় এসে আমার রান্না খেয়ে বলবে কেমন হয়েছে। দাঁড়াও, আজ আমি তোমার সাথে রান্না করব। তুমি আজকে আমাকে রান্না শিখিয়ে দেবে। বৌমা, তুমি করবে রান্না? বৌমা মনে হচ্ছে সত্যি সত্যি বদলে গেছে। হ্যাঁ, আমি রান্না করব। আসলে আমি নিজে সব ভুল বুঝতে পেরেছি। এখন থেকে এই বাড়ির সমস্ত লোক আমার নিজের, আর আমার নিজের লোকেদের জন্য রান্না করব না তো কাদের জন্য রান্না করব শুনি? সত্যি সাধু বাবার অসীম কৃপা। এই আনন্দে গ্রামের মানুষদের মিষ্টি মুখ করানো দরকার। দাদা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা করে আনছি। আমি কিন্তু খুব ভালো চা করতে পারি। আমি যখন ওই বাড়িতে ছিলাম, আমার বাবা আমার চা খেতে খুব ভালোবাসতো। বৌমা,
এটাই তো চেয়েছিলাম যে একটা সুখী সংসার। হ্যাঁ, আজকে তুমি যখন এত বড় দায়িত্ব নিতে শিখে গেছো তখন আর আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি নিয়ে এসো, আমি তোমার চায়ের জন্য অপেক্ষা করছি। এবারে মনে হচ্ছে আমাদের সংসারের সুখ ফিরে এলো। হ্যাঁ, ঠিক কথা, সব হয়েছে সাধু বাবার আশীর্বাদে। উনি তো আর থাকবেন না, মনে হয় চলে যাবেন। আমাদের ধন্যবাদ জানানো উচিত ওনাকে। আমি কাজে বেরোনোর আগে ওনার সাথে একবার দেখা করে যাব। তাই কর, আমাদের সবার হয়ে একটা ধন্যবাদ জানিয়ে দে ওনাকে। কি হয়েছে বাবা, আপনি আমাদের এখানে ডাকলেন কেন? আমার কিছু বলবার সাথে সাথে তোমাদের কিছু দেখানোর আছে। কি দেখাবেন বাবা? আবার কি কিছু অমঙ্গল হয়েছে নাকি? আমি তো আপনাকে ধন্যবাদ জানাতে যাচ্ছিলাম। এবারে চিনতে পারছো আমাকে? নিরঞ্জন বাবু, আপনি তাহলে সাধুর বেশে আপনি এসেছিলেন? হ্যাঁ, আমি এসেছিলাম। এছাড়া আমার মেয়েকে শোধরানোর কোনো উপায় ছিল না। আসলে আমি বড় লোক ছিলাম তো, আর আমার একমাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকে অনেক আদর যত্নে ওকে বড় করতে গিয়ে জেদি হয়ে গিয়েছিল। ওর ভালোর জন্য যখন তোমাদের বাড়িতে বিয়ে দিলাম তখন ওর জেদ আমাকে খুব কষ্ট দিয়েছিল। তোমাদের বাড়িতে এসে যে কি করতো আমি সব খবর রাখতাম, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলাম তোমাদের সংসারটা ভাঙতে চলেছে তখন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবা, আপনি আমাদের বড় উপকার করলেন। আপনার এই ঝাঁটা স্মৃতি হিসাবে আমি সারা জীবন রেখে দেব। আপনি চিন্তা করবেন না, এখন মালা এমনিতেই খুব ভালো, আর এখন আরো ভালো হয়ে গেছে আপনার পরিকল্পনা মাফিক। হ্যাঁ, আমি আমার মেয়েটাকে ঝাঁটা দিয়ে মেরেছি। এ ঝাঁটা আমি আজকের কারণে মারিনি, ওর জেদের জন্য আমার বহু কালের রাগ ছিল। যাই হোক, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, আমি বাড়ি ফিরে যাব। আপনি চিন্তা করবেন না, এ কথা আমরা তিনজনে ছাড়া কেউ জানতে পারবে না। কি রে মা, কেমন আছিস? ভালো আছি বাবা, বরং আগের থেকে অনেক ভালো আছি। এক সাধু বাবা এসে আমাকে শুধরে দিয়েছেন। আমি নিজে সব ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি টাকা পয়সা আর সুযোগ সুবিধা আসল সুখ নয়। আসল সুখ হচ্ছে মানুষের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকায়। হ্যাঁ বাবা, মালা এখন সম্পূর্ণ বদলে গেছে। এখন তো সংসারে আমাকে কোনো কাজই করতেই হয় না, মালাই সব কাজ করে। যাক, এতদিন পরে একটা সুখী সংসার পেয়েছি আমরা। সেই সাধু বাবাকে আমারও হয়ে একটা ধন্যবাদ দিয়ে দিও। কিন্তু তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা? আমি মনের দুঃখে চলে গিয়েছিলাম, কিন্তু যখন জানলাম যে তুই ভালো হয়ে গেছিস তখন তোদের কাছে না এসে পারলাম না। এবারে কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে বাবা। হ্যাঁ, এবারে আপনাকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেব না কিন্তু। তার আগে চলো আমরা সবাই মিলে খেতে বসি আনন্দ করে। হ্যাঁ।